আর কিছু বলল না নভ। বেরিয়ে গেল এহসান বাড়ি থেকে। পরদিন টিস্যুর রিসেপশন থেকেই নভ চলে আসে শাহবাগের মেডিকেয়ার হসপিটালে। মুয়ানো আগে থেকেই অপেক্ষা করছিল নভের জন্য। আসতেই রাজকীয় স্টাইলে ভেতরে ঢুকলো নভ, পেছন পেছন মুয়ানো। হসপিটালের কনফারেন্স রুমে উপস্থিত রয়েছে বাংলাদেশের নামকরা 18 জন নিউরোলজিস্ট। অপেক্ষার প্রহর কাটিয়ে উপস্থিত হলো নভ। সবাই বিনয়ী হলো। প্রায় 1.5 ঘন্টার মিটিংয়ের পর জানানো হলো যে এখনো পর্যন্ত বাংলাদেশে এরকম সিরিয়াস ব্রেন ক্যান্সারের অপারেশন শুরু হয়নি। নভ আর মুয়ান হতাশ হলো, তবে হাল ছাড়ল না। সবাইকে জানিয়ে দেওয়া হলো এর সলিউশন খুঁজে বের করতে যত টাকা লাগে নভ দেবে। ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরতেই নভের চোখে পড়ল বাড়িটা কেমন শান্ত। রান্নাঘরে রুবি টুকটাক কাজ করছে, সাথে আখিও আছে। সোফায় পলি বসে ফোনে ইম্পর্টেন্ট ডিসকাস করছে তার বিজনেস নিয়ে। নভ ধ্যান দিল না, একটু ক্ষীণ কণ্ঠে রুবিকে ডেকে বলল, কাকিয়া বাকিরা কোথায় আমার মম? রুবি আলতো হেসে বলল, এত উতলা হওয়ার প্রয়োজন নেই, ছাদে আছে বাকিদের সাথে। নভ কিছুই বলল না। সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে তখনই পেছন থেকে পলি ডাকল। দাঁড়া নভ। নভ পেছন ফিরল। ওই মেয়েটা আর কতদিন থাকবে এই বাড়িতে? টিস্যুর বিয়ে তো শেষ। নভ নিচের দিকে তাকালো, এরপর মুখ তুলে সরাসরি বলল, পরশুই ফিরবে। পলি যেন খুশি হয়ে গেল, তবে তা বেশিক্ষণ টিকল না। যখনই নভ রুবিকে ডেকে বলল, কাকিয়া রমেশকে বলো আমার শার্টগুলো কেচে দিতে, পরশু ফিরে যাব। রুবি ভ্রু কুচকে এগিয়ে এলো। সে কি নব বাবা, চলে যাব মানে? বাড়িতে কি তোর একটুও মন বসে না? আধা ঘন্টা পথই তো বাড়ি থেকে অফিসটা। এখান থেকে 2 ঘন্টা লাগে কাকিয়া। আমরা তো কালই বাগান বাড়ি থেকে ওই বাড়িতে চলে যাব, সেখান থেকেই আসা যাওয়া করবি। নভ তাকালো পলির পাংশুটে মুখের দিকে। এ বাড়ির কিছু মানুষের প্রবলেম হয় আমি থাকলে। পলি বুঝলো নভের ইঙ্গিত করা কথাটা, তেমনি তেতে উঠে বলল, আমি কখন বললাম তুই থাকলে আমার সমস্যা হয়? তোর বাড়ি, তুই থাকবি না তো কে থাকবে? আমি ওই মেয়েটাকে যাওয়ার কথা বলছি। ওর একটা নাম আছে, না ডাকতে পারলে ওকে নিয়ে কথাও বলো না। আর আমার গেস্ট আমার বাড়িতে যতদিন ইচ্ছে থাকবে, তাতে তোমার কি প্রবলেম? তোমার ওই বোনের ছেলেমেয়ে দুটো যে বছরের পর বছর এই বাড়িতে থাকতো, তখন কেন তাদের যাওয়ার কথা উঠতো না? ওরা আমাদের রিলেটিভ নভ, ওরা থাকতেই পারে, কিন্তু ওই মেয়েটা। হুম, সামলে বলেছি না ওর নাম নেবে না তুমি। আমি যতদিন থাকবো ও ততদিনই থাকবে আমার সাথে আমার বাড়িতে। একটু থামলো নভ, বড় বড় করে নিঃশ্বাস ফেলে রুবির দিকে তাকিয়ে বলল, ভেবেছিলাম মোমকে নিয়ে আবার রিসর্টে চলে যাব কাকিয়া। আমি এমনিতেই ওকে আনতে চাইনি, জাস্ট টিস্যুর বিয়েতে আমাকে থাকতেই হবে, এই জন্য। ওকে একা রাখতে আমি পারি না, না হলে এই নোংরা মেন্টালিটির মানুষদের মাঝে ওকে আনতামই না। পলি চেঁচিয়ে বলে উঠল, নভ, তুই তোর মাকে নোংরা বলছিস? নভ শক্ত দৃষ্টিতেই তাকালো পলির দিকে, বা হাতের তর্জনী নাড়িয়ে তাতে দাঁত চেপে বলল, ইউ আর নট মাই মম, নেভার এভার। তারপর সাথে সাথেই রুবির দিকে তাকিয়ে বলল, কাকিয়া এবার থেকে আমি বাড়িতেই থাকবো, সাথে আমার মোমো থাকবে। তুমি ওই বাড়িতে ওর জন্য একটা রুম ক্লিন করে রেখো। আর দাঁড়ালো না নভ, থুপ থাপ পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আর এদিকে রাগে ফুঁসতে ফুঁসতে পলি ভাবল, ওই মেয়েকে তাড়াতেই হবে এবার। কেটে গেল আরো 5 দিন। বাগান বাড়ি ছেড়ে সবাই শহরের বাড়িটাই এসেছে। মোমের বাড়িটা খুব পছন্দ হয়েছে, তবে ওই বাগান বাড়িটাই বেস্ট ছিল। এই কয়েকদিনে মোমের সাথে পলির অনেকবারই তর্ক লেগেছে। কখনো বা নভ এসে পলিকে থামালো, আবার কখনো বা মোম নীরবে সব শুনে গেল। তবে এসব কিছুকে পাত্তা না দিয়ে মোম বেশ আছে ইস্যু নোভাদের সাথে। সন্ধেবেলায় অফিস থেকে ফিরতেই নভের চোখ গেল কিচেনের দিকে। সাথে সাথেই বিগড়ে গেল নভের মেজাজ।
পকেটে হাত গুজে এগিয়ে গেল কিচেনে। কি হচ্ছে এসব? সাথে সাথেই তার দিকে তাকালো আঁখি, রুবি আর মোম। ডাইনিং এর পাশে থাকা পলিও তাকালো সেদিকে। তুমি কিচেনে কেন এসেছো? সরাসরি প্রশ্ন মোমের দিকে তাকিয়ে। মোম অপ্রস্তুত হলো। রুবির দিকে একবার তাকিয়ে আবার নভের দিকে তাকালো। এমনি ভালো লাগছিল না, তাই কাকিয়ার সাথে একটু কথা বলতে এলাম। নভ চোখ ঘুরিয়ে মোমকে পরখ করে নিল। হাতে খুন্তি নিয়ে চুলার সামনে দাঁড়িয়ে কথা বলা হচ্ছে? মোম চুপ করে রইল। পিট পিট করে দেখতে লাগলো নভের ভাবভঙ্গি। নভ তাকালো রুবির দিকে। ও কেন আগুনের কাছে এসেছে কাকিয়া? রবি কিছু বলতে যাবে তার আগেই মোম তাড়া দিয়ে বলল, কাকিয়া কিছু করেনি, আমি জোর করে চুলোর কাছে এসেছি। নভ তাকালো মোমের দিকে। তুমি যে এমনিতেই অষ্টরম্ভা সেটা আমি জানি। চোখ পাকিয়ে ঠোঁট উল্টে তাকালো মোম। কোমরে এক হাত গুছে আরেক হাতের খুন্তিটা নভের দিকে তাক করে বলল, কি বলেন আপনি? আমি অষ্টরম্ভা? তো আর কি, একটু পরে যে মাইগ্রেনের ব্যথায় কান্নাকাটি করতে হবে তা জানা নেই তোমার? তখন কিন্তু আমি ঠাটিয়ে কানের নিচে দেব বলে রাখলাম। মোম দুষ্টু হেসে বলল, সেটা আপনি পারবেন না মিস্টার রোমিও, আমি জানি। নভ একটু চুপ থেকে মোমের হাত শক্ত করে ধরে খুন্তিটা ছাড়াতে ছাড়াতে বলল, বেশি পেকে গেছো তুমি, আগের সব ভুলেও গেছো, আজ আবার মনে করাবো তোমায়। বলতে বলতেই জোর করে মোমকে পাচা কোলে তুলে নিল। রুবি বলে উঠল, নব বাবা, ওকে পকিস না, ভয় পাবে তুমি, এটা ছেড়ে দে ওকে। নভ শুনল না, এগিয়ে গেল মোমকে নিয়ে। পেছন থেকে পলি বলে উঠল, সামান্য রান্নাই তো করছিল, অগ্নি পরীক্ষা তো আর দিচ্ছিল না। নভ থামল, মাথাটা ঘুরিয়ে পলের দিকে তাকিয়ে বলল, ও এই বাড়িতে রান্নার লোক হয়ে আসেনি? আর থামল না। গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। গিয়ে ঢুকলো মোমের জন্য নির্ধারিত রুমটায়। বিছানায় বসিয়ে দিয়ে সাথে সাথে মোমের ওড়নাটা টানতেই নিলেই মোম বলে উঠল, আল্লাহ, আবার রোমিওগিরি শুরু করছে। নভ ভ্রু কুচকালো, বলল, আগেও করেছিলাম বুঝি? মোম অপ্রস্তুত হলো। ওড়না টেনে ঠিক করে বলল, ছাড়ুন তো, ভালো লাগছে না আমার। বলতে বলতেই কম্বল টেনে শুয়ে পড়ল। মোমের এমন কাণ্ডে নভ হতবাক। তবুও একটা নিঃশ্বাস ফেলে মোমের দিকে ঝুঁকে তার মুখের উপর থেকে কম্বলটা সরিয়ে বলল, শরীর খারাপ লাগছে? হুম। তাহলে এভাবে শুয়ে পড়লে যে? এমনি, আপনি তো ফ্রেশও হননি, যান ফ্রেশ হয়ে রেস্ট নিন। আমি এমনিতেই ফ্রেশ মাইন্ডে আছি। শরীর থেকে ঘামের গন্ধ আসছে। এখন শীতকাল। জিভ কাটল মোম। মিথ্যে ধরা পড়ে গেল কি না আমতা আমতা করে বলল, শীতেও ঘাম হয়, এখন গিয়ে ফ্রেশ হন, যান। শরীর যদি সত্যি খারাপ না লাগে তাহলে বই নিয়ে বসো একটু, আমি ফ্রেশ হয়ে আসছি। বলতে বলতে বের হলো নভ। আবার ফিরেও এলো। এসে মোমের খাটের পাশে বসে বলল, শোনো, বাড়িতে একটা মেয়ে আর একটা ছেলে এসেছে, ওদের সাথে কথা বলতে যেও না যেন। কে এসছে? আমার খালাতো ভাই আর বোন। আর আমি যতক্ষণ বাড়ি থাকবো না ততক্ষণ একদম ছেলেটার সামনে যাবে না, এমনিতেও এড়িয়ে চলবে সব সময়। বলেই উঠে যেতে নিলে মোম পেছন থেকে প্রশ্ন করল, কেন? নভ থামল, ঘাড় ঘুরিয়ে তাকালো মোমের দিকে। মোহময় কণ্ঠে বলে উঠল, আমার আকাশের চাঁদ অন্য কেউ পরখ করার অধিকার তার নেই। ওই চাঁদের আলো শুধু এই অবয়ব রায়ানিসের জন্যই বরাদ্দ। সন্ধেবেলায় নোভার রুমে গল্পের আসর জমিয়েছে নোভা, ইস্যু আর মোম। আখিও একটু পরপর এসে এটা ওটা বলে আবার ছুটছে রান্নাঘরে রুবিকে সাহায্য করতে। বাকিরা বাড়িতে নেই। পলি বেরিয়েছে নিজের ছোটোখাটো শাড়ির ব্যবসা সামলাতে। অবনরা নিজেদের অফিসে, নিশান ব্যাংকে আর নভ তার কাছে। আড্ডার মাঝেই হঠাৎ করে একটা মেয়ে এসে উপস্থিত হলো। পরনে স্লিভলেস, কোমর পর্যন্ত টপস, সাথে জিন্স যার হাঁটুর কাছটায় ছেঁড়া, যেটাকে আজকাল স্টাইল বলে বিবেচনা করা হয়। এসেই ধুম করে উপর হয়ে সবার মাঝে শুয়ে পড়ল খাটে। হঠাৎ এমন হওয়ায় মোম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নোভার দিকে।
তা ঠিকই খেয়াল হলো মেয়েটির। ডার্ক লিপস্টিক যুক্ত ঠোঁট জোড়া ছড়িয়ে সাদা ধবধবে দাঁত বের করে হাসল মেয়েটি। আমাকে দেখে অবাক হচ্ছ? আমি লিজা। তুমি তো নব ভাইয়ের সেই মম, তাই না? মোম মাথাটা উপর নিচ ঝাঁকালো। নোভা বলল, ও আমার খালাতো বোন হয়। মোম বুঝল নভ তখন এর কথাই বলেছে। লিজা বলল, সত্যি তোমার দেখে হিংসে হচ্ছে আমার। মোম ফ্রু কুচকালো। আগে তো কখনো দেখা হয়নি, এভাবে প্রথম দেখায় কেউ হিংসে করে? আরে আরে সিরিয়াস নিও না, অন্য কিছু নয়। আমি এত সেজেও তোমার মতো হোর হতে পারলাম না। ইস, নব ভাই এই হোরটাকে কোথা থেকে যে তুলে আনলো রে নোভা। নোভা হাসলো। দেখতে হবে না কে এনেছে। মোম একটু লজ্জা পেল, তবে মুখে হেসে বলল, কি যে বলেন আপু, এসব তো কিছুদিন। আসল সুন্দর তো মন থেকে হয়। আপনি যার মাঝে মন থেকে সৌন্দর্য খুঁজে পাবেন, সেই আপনার কাছে সুন্দর। আর সেই সৌন্দর্য জীবনের শেষ পর্যায়ে পর্যন্তই থাকে। লেজা শুনল, বিজ্ঞদের মতো মাথা নাড়িয়ে বলল, তুমি ঠিক, তবে তোমাকে তো সবার কাছেই সুন্দর লাগে। হেসে ফেলল মোম। তখনই লিজা তার দিকে আঙুল তুলে বলল, এই নোভা দেখ দেখ, হোরের হাসিটা তো আরো সুন্দর। ইস, আমি যদি ছেলে হতাম এক্ষুনি এই হোরের রূপের এখনই ঝলসে যেতাম। লিজার কথায় সবাই হো হো করে হেসে উঠল। তখনই দরজার বাইরে থেকে আখির কণ্ঠ ভেসে এলো। কাকে যেন বলছে। আরে লুসায়ান ভাই, তুমি এখানে? সাথে সাথে আরেকটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। চলে গেল লুসিয়ান। আখি অবাক হয়ে ভেতরে ঢুকলো, বলল, কি হলো বুঝলাম না। লুসায়ান ভাই কেমন যেন উকি দিচ্ছিল ওই রুমে। কথাটায় তেমন পাত্তা দিল না লিজা। ও ভাইয়া হয়তো আমাকে ডাকতে এসেছিল। আচ্ছা বাদ দাও এসব। আখি ভাবি, বলো তো এই মেয়েটা হুর না? আখি তাকালো মোমের দিকে, মনে এক রাশ হিংসামি। একটু মুখ বাঁকিয়ে বলল, এরকম হুট কত যে দেখেছি। আরে এখন তো অনেক কিছু মেয়েকেই এরকম সুন্দরী হওয়া যায়। এটা আর এমন কি, আমাদের কি আর ছেলে পাগল করার ইচ্ছে আছে নাকি ওদের মতো? থামলো না আখি, হন হন করে চলে গেল রুম ছেড়ে। মোম অপ্রস্তুত হলো, কি বলবে বুঝে উঠতে পারল না। ইস্যু বুঝে বলল, আরে বাদ দে তো ভাবির কথা, উনি তো এমনই। লিজা বলল, আরে মম, এবার বলো তো তোমার ব্যাপারে। শুনলাম তুমি নাকি অনেকদিন নব ভাইয়ের কাছে বন্দি হয়েছিলে, তা কিছু কি হয়েছে তোমাদের মধ্যে? লিজাকে খুব আগ্রহী লাগছে। মোম থতমত খেয়ে গেল। কি হবে? কিছু না। লিজা যেন আজব কিছু শুনল, ভ্রু কুচকে বলল, মানে কি তোমার মতো আগুনের ফুল কি নব ভাইয়ার সামনে এভাবে ঘুরঘুর করলো আর নব ভাই এমনিই রইলো? ও মাই গুডনেস, ভাই নিজেকে কি করে সামলালো? আরে এতদিনে তো মোমের প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা। আল্লাহ, কি কথা বলে দিল লিজা। মোম টাসকে খেলো, চোখ গোল গোল করে কাশতে লাগলো। তা দেখে ব্যস্ত হলো বাকি তিনজন। নোভা পানি এগিয়ে দিতে দিতে বলল, আরে আরে ষাট ষাট, এই নে পানিটা খেয়ে নে। মোম চোখের দৃষ্টি আগের মতো রেখেই একটু পানি খেলো। পানির গ্লাসটা রেখেই হুড়মুড়িয়ে নামতে নামতে বলল, আমি আসছি। নোভা ঘড়ি দেখলো, তারা দিয়ে বলল, এই মোম একটু ছাদে যা তো, আমি একটা ড্রেস ভুল করে রেখে এসেছি। মোম আচ্ছা বলেই দৌড়ালো। ইস্যু হাসতে হাসতে লিজার দিকে তাকিয়ে বলল, ইস লিজাপু, তুমি না মোমকে ভীষণ লজ্জায় ফেলে দিলে। এতটা না বললেও পারতে। লিজা আগের মতোই গালে হাত দিয়ে ভাবার ভঙ্গিতে বলল, বাট সত্যি নব ভাইয়া কিছু করলো না মোমের সাথে? এরপর তড়িৎ গতিতে নোভা আর ইস্যুর দিকে তাকিয়ে বলল, এই নব ভাইয়া কি কোনোভাবে গে? ছাদে রঙিন আলো থাকে প্রত্যেক রাতেই, তাই খুব একটা ভয় লাগলো না মোমের। উঠে এসে চোখ ঘোরালো পুরো ছাদে। কই, কোনো ড্রেস তো নেই।
হয়তো নোভা আপু ভুলে গেছে। ভেবেই পেছন ফিরল মোম। সাথে সাথে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে গেল মোম। চোখ বন্ধ করে নাক টলতে টলতে বলে উঠল, কে রে? আল্লাহ, আমার নাক ভেঙে দিল। চোখ খুলতেই দেখলো নভের হাস্যোজ্জ্বল মুখটা, দাঁত কেলিয়ে হাসছে সে। মোম ঘরে গেল। এই প্রথম নভ এভাবে হাসছে। কই আগে তো মোম দেখেনি এমন হাসি। অপরূপ লাগছে মোমের কাছে। এমন মোহময় হাসি নভ প্রতিদিন কেন হাসে না? প্রশ্ন করল না মোম। নিজেও সামিল হলো নভের সাথে। আলতো হাসলো।